ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই আমার জন্মদিনে এলেন। থ্যাংকস এভরিওয়ান। হ্যাপি বার্থডে দাদা, ভেরি ভেরি হ্যাপি বার্থডে। তুমি খুব ভালো থেকো, আর প্রতিবার না এইরকমই পার্টি দেবে। থ্যাংক ইউ সো মাচ মাই কিউটি পাই সিস্টার। এই নে। ঋত্বিক, আগে আমাকে, আমি বড় তাই। তা তুমি ঠিক বলেছো। আচ্ছা তাহলে এর পরেরটা আমার। আহা। দাদার পরে বৌদির নাম্বার। মায়া বৌদি কোথায়? বৌদি কোথায়? কোথায় গেল? একটু আগে তো এখানেই দাঁড়িয়ে ছিল। কোথায় মায়া? তোমাকে এখানে কেন রাখা হয়েছে? নজর দিতে পারলে না ওর দিকে? ম্যাম ও এখানেই ছিল। ওর খিদে পেয়েছিল তাই খাবার খেতে কাউন্টারের দিকে গিয়েছিল। আমি জানি না ও হঠাৎ করে কোথায় চলে গেল। যদি আমার ওয়াইফ কোথাও বাইরে যায় আর ওর যদি কিছু হয় তাহলে দেখো আমি তোমার কি ব্যবস্থা করি। আরে দাদা তুমি তো টেনশন করছো কেন? বৌদিও তো এখানেই আছে। তুমি টেনশন করো না। মেরে ফেলেছে, ওকে মেরে ফেলেছে। অর্ণব, ওকে ওকে মেরে ফেলেছে। ওকে মেরে ফেলেছে। হ্যাঁ ওকে মেরে ফেলেছে। মায়া শান্ত হও। কে মেরেছে আর কাকে? ও অনুষ্কা ঋত্বিককে মেরে ফেলেছে। ও খুন করে দিয়েছে ঋত্বিককে। কি হয়েছে বৌদি? কি হয়েছে? তুমি? হ্যাঁ বৌদি, আমি তো বেঁচে আছি। ও লাশ ওখানে পড়ে আছে। আমি আমি সত্যি বলছি। মনে হচ্ছে ও শক পেয়েছে। ওর মানসিক অবস্থা এখন ঠিক নেই। অর্ণব প্লিজ ওর মানসিক চিকিৎসা একটা ভালো ডাক্তার দিয়ে করাও। অর্ণব, অর্ণব আমি একদম ঠিক আছি। আর অনুষ্কা মিথ্যে কথা বলছো কেন? আমি নিজের চোখে দেখেছি তুমি ঋত্বিককে খুন করেছো। তুমি তুমি এই গান দিয়েই ওকে মেরেছো। তুমি খুন করেছো ঋত্বিককে। মায়া কিছু হয়নি, এই সবটাই তোমার মনের ভুল। আমি কোনো ভুল করছি না। ওখানে ওখানেও লাশ পড়ে আছে। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে দেখাচ্ছি। এসো অর্ণব, ওখানে পড়ে আছে। এসো তুমি এইখানে, আমার কথা বিশ্বাস করো। ওখানেই আছে। ওই লাশ এখানে ছিল। এমন একটা দিনে তোমার এরকম নাটক করার কি দরকার ছিল? শেষমেশ তুমি এত লোকজনের সামনে আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েই ছাড়লে। এটাই তুমি চেয়েছিলে না? মা বাদ দাও না, তুমি তো জানোই বৌদির মাথার অবস্থা। তুমি মরে গেছো, আমি দেখেছি। তোমার তোমার লাশটা ওখানে পড়েছিল। তাহলে তোমার সামনে কি আত্মা দাঁড়িয়ে আছে? বৌদি তোমার সারা মুখের রক্ত লেগেছিল। তোমাকে তোমাকে অনুষ্কা গুলি করেছিল। আমি দেখেছি। আমি আমি গুলি করেছি? হ্যাঁ তুমি গুলি করেছিলে ঋত্বিককে। আমি নিজে দেখেছি। তারপর তুমি করিডোরে ছুটে পালিয়ে এলে। আমি তোমাকে ফলো করলাম আর তোমার এই গানটা পড়েছিল। এই গানটা আমি নিজে তুলে নিয়েছি। কাম অন মায়া, আমি সবার সাথে বাইরে ছিলাম, তুমি তো দেখলে। তাহলে তাহলে আমি এখানে কি করে আসবো? মায়া দিদি তুমি বিশ্রাম করো, এখানে কিচ্ছু হয়নি। হয়েছে, এখানে একটা লোকের খুন হয়েছে। অনুষ্কা ঋত্বিককে খুন করেছে, আমি দেখেছি। দাদা তুমি বৌদিকে বাড়ি নিয়ে যাও। আর দাদা বৌদির হাত থেকে বন্দুকটা নিয়ে নাও, না হলে কাউকে গুলি মেরে দিতে পারে। আমি কাউকে গুলি করিনি, গুলি করেছে অনুষ্কা। ও মেরেছে ঋত্বিককে। তোমরা আমার কথা কেন বিশ্বাস করছো না? মায়া বন্দুকটা দাও, অনুষ্কা বন্দুকটা দাও। ব্যাস অনেক হয়েছে। হ্যাঁ এবার চলো, তোমাকে যেতে বলেছি আমি। হয়েছে, এখানে একটা লোকের খুন হয়েছে। অনুষ্কা ঋত্বিককে খুন করেছে, আমি দেখেছি।
অনুষ্কা, তুই আমাকে খুন করতে দেখেছিলি না? এখন তুইও বাঁচবি না, তোকেও মরতে হবে। কি হয়েছে মায়াদি? মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। কি হয়েছে মায়া? কি হয়েছে? কি হয়েছে মায়া? আমি জানি না দাদা, ও হঠাৎ করে ও চিৎকার করতে শুরু করলো যে ওকে নাকি কেউ মারতে চাইছে। কে মারতে চায় মায়া? ও এখানে দাঁড়িয়ে আছে। ও অনুষ্কা, ও আমাকে মেরে ফেলবে। কেউই তো নেই ওখানে। ও ও ওখানেই দাঁড়িয়ে ছিল। ও ও আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। অর্ণব, তোমাকে আমি কতবার বলেছি যে তোমার বউয়ের মাথা খারাপ হয়ে গেছে, এখন ওকে বাড়িতে রাখা ঠিক না, ওকে হসপিটালে নিয়ে যাও। এটা তুমি কি বলছো মা? আরে কিছু হয়নি ওর, ঠিক হয়ে যাবে ও। এত দিনেও যখন ঠিক হয়নি, তাহলে এখন হঠাৎ করে ঠিক হয়ে যাবে? আমি মিথ্যে কথা বলছি না, আপনারা আমার কথা বিশ্বাস করুন। ও মেরে ফেলবে আমাকে, আমি মরতে চাই না। মায়া, এই ধারণাগুলো মন থেকে ঝেড়ে ফেলো আর এখন ঘুমিয়ে পড়ো। আর শোনো, মায়ের একটু খেয়াল রেখো। মায়া, মায়া, বৌদি। বাঁচান আমাকে, আমাকে বাঁচান প্লিজ। ও ও ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে প্রাণে মেরে ফেলবে, দেখো। প্লিজ বাঁচান আমাকে। দেখো, ভয় পেও না। এখন তুমি এখানে এসে গেছো, ভয় পেও না। তোমাকে কেউ কিচ্ছু করবে না। বসো, বসো। ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। কি নাম তোমার? কে তুমি? মায়া। মায়া। আচ্ছা মায়া, বলো কে তোমাকে মারতে চাইছে? ও ও ও ও আমার বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল। ও আর ওর হাতে একটা গানও ছিল। ও আমাকে মেরে দেখি, ফেলবে, একটু জল নিয়ে এসো তো। ও মেরে ফেলবে আমাকে। ওর হাতে গান ছিল অথচ ও তোমাকে মারলো না? আমি পালিয়ে এখানে চলে এসেছি। আচ্ছা মায়া, বলো কে এমন লোক যে তোমার দিকে বন্দুক তাক করে রেখেছে? ও ও অনুষ্কা, একটা খুন করে ফেলেছে ও, আর এবারও আমাকে মারতে চাইছে। অনুষ্কা? কাকে কাকে খুন করেছে অনুষ্কা? ওর বিজনেস পার্টনার ঋত্বিককে মেরে ফেলেছে ও। তুমি দেখেছো খুন হতে? তোমার চোখের সামনে হয়েছে খুন, আর তারপরেই খুনি তোমাকে মারার চেষ্টা করেছিল। স্যার, কিছু গন্ডগোল আছে। মায়া, শান্ত হয়ে বসো। এবার ডিটেলে আমাদের বলো, কি কি দেখেছো তুমি? ওই আমি ঋত্বিকের বার্থডে পার্টিতে গেছিলাম, আর একটা রিসর্টে। আমার শরীরটা ভালো ছিল না, আমার খুব ঘুম পাচ্ছিল, সেই জন্য আমি রুমে গিয়ে শুয়ে পড়ি। যেই গুলি চালার আওয়াজ পাই, আমি আরো ভয় পেয়ে যাই। আমার মাথাটা ঘুরছিল, পরিষ্কার করে কিছু দেখতে পাচ্ছিলাম না। আমি আরো ভয় পেয়েছি, কারণ গুলি চলার সাথে সাথে একজন লোকের চেঁচানোর আওয়াজও পাই। যেই আমি চোখটা খুলি আর দেখার চেষ্টা করি, আমি আরো ভয় পেয়ে যাই। আমি কিছু বুঝতেই পারছিলাম না যে আমি ওখানে কি করছি। যেই আমি দরজার কাছে পৌঁছই, ঋত্বিক, মানে ঋত্বিকের লাশ পড়েছিল। তখন আমি সবকিছু পরিষ্কার করে দেখতে পাচ্ছিলাম, সেই জন্য আমি ঋত্বিককে ওর জামা দেখে চিনতে পারি, কারণ ওর সারা মুখে রক্ত লেগেছিল। সেই জন্য আমি সাহায্যের জন্য বাইরে চলে আসি। ওটা তো অনুষ্কা। অনুষ্কা, দাঁড়াও অনুষ্কা।
অনুষ্কা অনুষ্কা ঋতিককে খুন করেছে। অনুষ্কা অনুষ্কা দাঁড়াও। আমি কিছুটা দূর পর্যন্ত ওকে ফলো করি, কিন্তু ও হঠাৎ করে কোথায় যেন হারিয়েছে। হ্যাঁ স্যার। একটা লোক দুটো জায়গায়, একটা ঋত্বিক সে যাকে তুমি তোমার ঘরে মৃত অবস্থায় দেখেছো, আর দ্বিতীয় ঋত্বিক সে পার্টিতে জীবিত। হ্যাঁ স্যার, আমি আমি ঋতিককে মরতে দেখেছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাসই করছে না স্যার। মায়া, তোমার শরীরটা খারাপ লাগছে, কোনো ওষুধ জাতীয় কিছু খাচ্ছ তুমি? ওষুধ ওষুধ তো আমি রোজ খাই। কি ধরনের ওষুধ? জানি না, কিন্তু রোজ খেতে হয় আমাকে। মায়া, আমরা তোমার বাড়ির লোকের সঙ্গে দেখা করব। তুমি একবারও ভেবেছো মায়া, তুমি একজন জীবিত মানুষের মৃত্যু রটিয়ে বেড়াচ্ছ? দেখো অর্ণব, মায়াকে ধমক দেওয়ার জন্য তোমাকে এখানে ডাকিনি। ওখানে একটা খুন হয়েছে, বুঝেছো? স্যার যদি খুন হয়ে থাকতো তাহলে কি আমি কি দাঁড়িয়ে থাকতাম এখানে? স্যার, স্যার মায়ার মানসিক অবস্থা ঠিক নেই। এই দেখুন, আমার কাছে ডক্টরের রিপোর্টও আছে স্যার। স্যার, আমি মায়া দিদিকে ভেতরে নিয়ে যাব? ও এখানে বসে থাকলে আরো ঘাবড়ে যাবে। ঠিক আছে, ওকে নিয়ে যাও। কাজল, ওকে খেয়াল রেখো। চলো। তাহলে বলো, মায়া ঘরে গিয়েছিল কি না? স্যার গিয়েছিল হয়তো, কিন্তু আমরা কি করে জানবো? যদিও অর্ণবদা বৌদিকে নিজেই খুঁজছিল। তোমরাও তো খুঁজছিলে না? না না, এরা দুজন নিজেদের মধ্যে ঝগড়া করছিল। ঝগড়া তো চলছিলই, মানে তো এটা নয় যে ও যা খুশি বলবে আর এরকম অভিযোগ করবে। কি ব্যাপার নিয়ে ঝগড়া হচ্ছিল তোমাদের মধ্যে? ওই ঋত্বিক আমার থেকে কিছু টাকা নিয়েছিল, এখনো পর্যন্ত ফেরত দেয়নি, তাই এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল। তুমিও তো গিয়েছিলে মায়ার বাড়িতে ওকে মারার জন্য। না স্যার, ও মিথ্যে কথা বলছে। আমি তখন স্টুডিওতে ছিলাম। কোনো প্রমাণ আছে? হ্যাঁ স্যার, সাক্ষীও আছে, প্রমাণও। আপনি চাইলে আমি আপনার সাথে কথা বলাতে পারি। ঠিক আছে, প্রমাণও দেখে নেব। এটা বলো, এই বন্দুকটা মায়ার কাছে কিভাবে আসলো? কি হলো, তিনজনের মুখ বন্ধ কেন? মায়া সত্যি বলছে না তো? খুন হয়েছে ওখানে, ঋত্বিক না হলে অন্য কারোর হয়েছে। স্যার, আমি মেনে নিচ্ছি যে মায়ের হাতে বন্দুক ছিল স্যার, কিন্তু ওই ঘরে যদি কারোর খুন হয়ে থাকতো তাহলে অন্তত সেখানে একটা লাশ তো থাকতো, বা হয়তো ঘরের কোথাও না কোথাও রক্তের দাগ তো থাকতো স্যার। ঠিক আছে, এবারের মতো আমি তিনজনকে ছেড়ে দিচ্ছি, কিন্তু খেয়াল রাখবে যদি দরকার পড়ে আবার কিন্তু ডেকে নেব। হ্যাঁ স্যার। যেতে পারো তোমরা। স্যার, কিছু না কিছু তো হয়েছে এই ঘরে। হ্যাঁ, বিশেষ কিছু তো একটা হয়েছে। মনে হচ্ছে মায়ার কথার মধ্যে সত্যি আছে, কিন্তু এটা বুঝতে পারছি না এই বন্দুকটা মায়ার কাছে আসলো কোথা থেকে। স্যার, মায়া বলছিল যে ও গুলি চালানোর আওয়াজ শুনেছে। এই গানে তো সাইলেন্সার লাগানো, তাহলে আওয়াজ শুনলো কি করে? স্যার মনে হচ্ছে দুবার গুলি চলেছে, একবার সাইলেন্সার লাগিয়ে আরেকবার চলেছে সাইলেন্সার ছাড়া। মেনে নিলাম সচিন, কিন্তু প্রথম গুলিটা কোন বন্দুক থেকে গেছে? সাইলেন্সার লাগানো গান থেকে নাকি সাইলেন্সার ছাড়া গান থেকে? ওখানে যা কিছু হয়েছে ওই হোটেলের রুমে গেলেই জানা যাবে। এই দেখো, গুলিটা এখানে লেগেছিল। ওখানেও বেপরোয়া গুলি চালানো হয়েছে সচিন। কিন্তু স্যার মায়া বলছিল যে ও একটাই গুলির আওয়াজ শুনেছিল, বাকি গুলির আওয়াজ শুনলো না কেন? সেটাই তো। তাছাড়া এত বড় রিসোর্ট, এতগুলো লোক কাজ করে, তারপরে কেউ জানতে পারেনি কেন যে এখানে গুলি চালানো হয়েছে, একটা খুন হয়েছে? কে? স্যার
না রুমে কোনো লাশ পাওয়া গেছে, না রক্তের দাগ। তাহলে কি মেয়েটা মিথ্যা কথা বলছে? হ্যাঁ, মেয়েটা তার নিজের চোখে দেখেছে খুন হচ্ছে। তাহলে স্যার মহিলা পাগল মনে হচ্ছিল, সারা হোটেলে ঘুরছিল হাতে বন্দুক নিয়ে। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। বাইরে গিয়ে দাঁড়াও। স্যার মায়া তো এটাও বলছিল যে লাশ দরজার সামনে ওইখানটায় পড়েছিল, আর দরজা তো বন্ধ ছিল। তাহলে খুনি গুলিটা চালালো কোথা দিয়ে? সচিন, মায়া এটাও বলেছিল যে ও দরজা খুলে বাইরে গেছে। তার মানে একটাই দাঁড়ায় যে খুনি এইদিকে দরজার বাইরে দাঁড়িয়েছিল। যদি খুনি বাইরে দাঁড়িয়েছিল তাহলে গুলিটা কিভাবে চালালো? স্যার এই দেখুন স্যার, অদ্ভুত দেখতে কাঁচের টুকরো স্যার, বিছানার তলায় পেয়েছি। সত্যিই একটা অদ্ভুত টুকরো। এটা না তো কোনো টিউবলাইট বা বাল্বের টুকরো, না তো কোনো ফটো ফ্রেমের। ম্যাগনিফাইং গ্লাসটা দাও। এটা তো কনভেক্স লেন্সের টুকরো। কনভেক্স লেন্সের টুকরো। কনভেক্স লেন্স তো দরজার এই পজিশনে লাগানো হয়। কিন্তু স্যার দরজা তো দেখে মনে হচ্ছে না যে ওটাকে চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, কাজল, না শুধু লেন্স চেঞ্জ করা হয়েছে, বরং দরজাটা চেঞ্জ করা হয়েছে। দরজা পাল্টানো হয়েছে? হ্যাঁ, দরজা পাল্টানো হয়েছে। এদিকে এসো। এই রুমের দরজা কে পাল্টেছে? স্যার রিসোর্টে মেরামতের কাজ চলছে, হয়তো কেউ পাল্টে দিয়েছে। কাজ চলছে, কেউ পাল্টে দিয়েছে। কিন্তু ওটা ছিল একটা বড় পুরনো দরজা। সচিন, একটা কাজ করো, তুমি আর কাজল যাও, দেখো গিয়ে কোনো বড় দরজা আছে কিনা। স্যার, হ্যাঁ স্যার একটা কথা তো বুঝেছি, গুলি পি হোল থেকে চলেছে, দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে লাশ কি করে গায়েব হয়ে গেল স্যার? হ্যাঁ, গুলিটা বাইরে থেকে চালানো হয়েছে আর দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে লাশটাকে এখান থেকে সরিয়ে নেওয়া হলো কি করে? ও, নিখিল, খুনি মনে হয় এখান থেকে লাশটাকে নিয়ে গেছে। এখান দিয়ে এই জানলার রাস্তা দিয়ে নিয়ে গেছে। কারণ কি, মেন দরজা দিয়ে নিয়ে গেলে কেউ না কেউ তো ওকে দেখে ফেলতো। হ্যাঁ স্যার, যদি আহত হয়ে থাকে তাহলে এদিক দিয়েই গেছে। সিকিউরিটি, শোনো। ছিলাম স্যার। কাল রাতে যে বার্থডে পার্টি হয়েছিল, হ্যাঁ। ওই সময় তোমরা দুজন ডিউটিতে ছিলে? হ্যাঁ স্যার, আমরাই ছিলাম। কাল রাতে তোমরা দুজন কি কোনো আহত লোককে এখান থেকে পালাতে দেখেছিলে, বা কাউকে কোনো ভারী জিনিস বয়ে নিয়ে যেতে? আমি বলতে চাইছি কোনো লাশ টাশ জাতীয়। না স্যার, আমরা দেখিনি। একদম করে উত্তর দেবে না, ভাবনা চিন্তা না করে ঠিক করে বলো। মনে করো, বলো কিছু দেখেছিলে? স্যার আমার পুরো মনে আছে, পার্টি শেষ হওয়া পর্যন্ত এখান থেকে কেউ যায়নি। কোনো গাড়িকে যেতে দেখেছিলে এখান থেকে? হ্যাঁ স্যার, গাড়ি গিয়েছিল এখান দিয়ে। গিয়েছিল? কোন গাড়ি? স্যার ওই যে দুটো টেম্পো আছে না, ওর মধ্যে একটা টেম্পো গেছিল। কোন গাড়িটা? স্যার এইটা। এ কি সবসময় যাতায়াত করে? হ্যাঁ স্যার, রিসোর্ট থেকে টাউন আর টাউন থেকে রিসোর্ট রোজই আসা যাওয়া করে। চাবিটা দাও তো। স্যার চাবি তো ড্রাইভারের কাছে। তাহলে তাড়াতাড়ি ওকে ডাকো। ড্রাইভার তো সকাল থেকে নেই স্যার। ড্রাইভার সকাল থেকে নেই মানে? কাউকে কিছু না বলে হঠাৎ চলে গেল? নিখিল, খোলো গাড়ির দরজাটা। গাড়িটা তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। স্যার ড্রাইভার কিছু না জিজ্ঞেস করেই গাড়ি ধুয়ে ফেলেছিল, এই জন্য ম্যানেজমেন্ট ওকে অনেক কথা শুনিয়েছে স্যার। জিজ্ঞাসা না করেও গাড়ি পরিষ্কার করেছিল? হ্যাঁ। যদি আঙ্গুলের ছাপ, রক্ত লেগে থাকে তাহলে সেটাও মুছে গেছে। টায়ারে দেখছি কাদা লেগে আছে। এটা কোথা থেকে আসলো? এটার একটাই মানে, গাড়িটা এমন জায়গায় গিয়েছিল যেখানে
এই ধরনের মাটি পাওয়া যায়। দেখেন স্যার, এই মাটিটা তোলো। স্যার, লাশ এই গাড়িতে করেই নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কোথায় নিয়ে গেছে সেটা তো এই মাটিই বলে দেবে। আচ্ছা দাদা, একটু শুনুন। বলুন। আচ্ছা এটা বলুন যে এই হোটেলের পুরনো ফার্নিচারগুলো কোথায় রাখা হয়? এই হোটেলের পুরনো ফার্নিচার এখানে রাখা হয়েছে। কাজল, মনে হয় দরজাটা এটার পেছনে। একটু হাত লাগাও। আস্তে। এই দেখো। মনে হচ্ছে কাজল এটা সেই দরজা। হ্যাঁ, আর দরজাটার এটাও তো ভাঙা। তার মানে হলো কাজল গুলি এখান দিয়েই চালানো হয়েছে। দয়া, এই যে 3টে গুলি আমরা রিসোর্টের রুমে পেয়েছি, ওগুলো ওই গান থেকে চালানো হয়েছে যেটা মায়ার কাছে ছিল। ফরেন্সিক রিপোর্টও তাই বলছে। তার মানে স্যার এই 3টে গুলি সাইলেন্সার লাগানো গান থেকেই চালানো হয়েছিল, সেই জন্যই মায়া গুলি চালানোর শব্দ পায়নি। কিন্তু স্যার যে গুটার আওয়াজ মায়া শুনেছিল সেটার কি হলো? সত্যি যদি খুন হয়ে থাকে যেটা মায়া দেখেছে, তাহলে গুলিটা এখনো লাশের ভেতরেই থাকবে। কিন্তু স্যার লাশটা আছে কোথায়? খুনিকে তো ওখান থেকে লাশ নিয়ে যেতে কেউ দেখেও নি। হ্যাঁ, কথাটা তো ঠিকই। অনেক বড় প্ল্যান করে এই কাজটা করা হয়েছে। না হলে অনুষ্কা ঋত্বিকের মতন একই জামা কাপড় কেউ কেন পরবে? হ্যাঁ স্যার, আর এসব এই জন্যই করা হয়েছিল যাতে মায়া কোনোভাবে এই খুনটা হতে দেখে আর ওর মাথাটা আরো গন্ডগোল হয়ে যায়। কিন্তু স্যার, কেউ মায়াকে পাগল কেন করতে চাইছে? কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, কোনো কারণ তো থাকবেই। আরো একটা কথা স্যার, এগুলো যদি সবই একটা প্ল্যানের অঙ্গ হয়ে থাকে তাহলে যে লোকটা মারা গেছে সে নিশ্চয়ই জানতো না যে তার মৃত্যুটা সামনেই। সে মনে হচ্ছে কোনো ছোটখাটো অ্যাক্টর যে এটাতে ফেঁসে গেছে। হ্যাঁ বেচারা। এই খুনি ওকে মিথ্যে কথা বলে বোকা বানিয়ে নিয়েছিল স্যার। ওকে বোঝানো হয়েছিল কোনো নাটক করতে হবে যাতে ঋত্বিকের পোশাক পরতে হবে, তারপর সত্যি সত্যি গুলি করেছে ওকে। কিন্তু স্যার, একটা কথা এখনো আমার মাথায় ঢুকলো না, ওই লোকটা কি সত্যিই মারা গেছে নাকি শুধুমাত্র আহত হয়েছে? আরো একটা কথা, ওই মেয়েটা যে অনুষ্কার ড্রেসটা পরেছিল, ওই ড্রেসটা পেলো কিভাবে? অনুষ্কা তো একই রকমের দুটো ড্রেস বানাতে যাবে না পরার জন্য। এই অনুষ্কাকেই জিজ্ঞাসা করতে হবে যে ওই ড্রেস ও কোথা থেকে বানিয়েছিল। সেখান থেকেই জানতে পারবো কে সেই তৃতীয় মেয়েটি যে একই রকমের ড্রেস বানিয়েছিল। ওই খুনি হবে দয়া, ওই হবে খুনি। বস দরজাটাকে তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে। খুবই চালাক ধরনের খুনি, ফিঙ্গারপ্রিন্টকে একদম পরিষ্কার করে রেখেছে। শালুকে গুলি এখান থেকে চালানো হয়েছে তো? হ্যাঁ, গুলি পিপল দিয়েই ছোড়া হয়েছে। আর দরজায় কোনো রক্ত পেলে? না, দরজার উপর কোনো রক্ত ছিল না। কেউ কি সেটাও পরিষ্কার করে দিয়েছে? খুনটা বেশ প্ল্যানিং করেই করেছে, রক্তের দাগে মুছে দিয়েছে। আরে ফ্রেডি, দরজায় রক্ত থাকবে তবে তো সাফ করবে না। রক্ত ছিলই না দরজাতে। এইবার কিন্তু আমার মাথা একদম ঘুরে যাবে স্যার। গুলি চললো, খুন হলো, অথচ রক্ত বেরোলো না। আরে ভাই, গুলি চললে তো রক্ত বেরোবেই। আরে তাহলে স্যার, রক্ত কি তাহলে আকাশে উড়ে গেল? আচ্ছা, যদি কারোর গুলি লেগে থাকে তাহলে একটু হলেও তো রক্ত ছড়াবে। অল্প বিস্তর রক্ত তো ছিটকাতেই পারে, কিন্তু এই দরজার ওপর একটু রক্ত ছিল না। রক্ত থাকলে তো কেমিক্যাল ঢাললেই দেখা যাবে না। তো তাহলে এখন এটা বলা খুব মুশকিল যে সত্যি সত্যি কারোর খুন হয়েছে আদৌ কিনা। ঠিক বলেছে দা, খুবই মুশকিল। আর হ্যাঁ বস, এই যে 3টে গুলি পাওয়া গেছে না ওই ঘরটার ভেতর থেকে, এই 3টে গুলির মধ্যে একটু রক্ত লেগেছিল না। ঠিক আছে, ধরে নিলাম যে গুলি এখান থেকে চালানো হয়েছে। যে লোকটা এটা দিয়ে দরজার এপাশে দাঁড়িয়ে বাইরেটা দেখছিল
গুলি চললেই তো ওর মাথার খুলি ভেঙে চুরমার হয়ে যেত। স্যার এটাও তো হতে পারে যে মাথার খুলি আদৌ ভেঙে চুরে যায়নি, গুলি এখনো ওর মাথার মধ্যেই রয়েছে, যার গুলিটা লেগেছে। হতে পারে, সেটা হতেই পারে। স্যার, যে মাটি আপনারা টেম্পোর টায়ার থেকে পেয়েছেন সেটা সমুদ্রের বালিয়াড়ির মাটি। ওটার থেকে আমি ছোট ছোট পাথরের টুকরো আর সি শেলস পেয়েছি, যেটা সাধারণত বিচের ধারে পাওয়া যায়। এটার একটাই মানে দাঁড়ায় দয়া, খুনি লাশটাকে টেম্পোতে রাখে আর সমুদ্রের ধারে লাশটাকে নিয়ে যায়। রিসোর্টের আশেপাশে যতগুলো বিচ আছে লাশ ওখানেই পাওয়া যাবে। সচিন, রিসোর্টের আশেপাশে এই একটাই খাড়ি, আর ওই গাড়িটা এই পর্যন্ত এসেছিল এইখানে। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এখান থেকেই শামুকের গুঁড়ো গুঁড়ো টুকরো আর পাথরের টুকরো যেগুলো টায়ারে আটকে ছিল। কিন্তু এই খাড়ি তো স্যার রিসর্ট আর টাউনের মাঝে পড়েই না, এই রুটটাই তো পুরো আলাদা স্যার। সচিন, রুটটা আলাদা হলেও গাড়ি এখানেই এসেছিল, এখানে এসেছিল, তাও লাশটা ফেলার জন্য। তাহলে তো জলে লাশ ফেলে দিয়েছে স্যার, আর এতক্ষণে তো মাছ খেয়েও ফেলেছে হয়তো। তাও সচিন, চারপাশটা একটু চোখ বুলিয়ে নি, কিছু তো নিশ্চয়ই পাবো, তাই না? চলো কাজে লেগে পড়ি। কিছু পেলে সচিন? কিছু না স্যার। হ্যাঁ বলো। মাই গড, লাশ! এটাকে ওটাও তো স্যার, এটা ওই লাশটাই নয় তো? সচিন, এটা সেই লাশ। একে রিসর্টে মেরেছে আর এখানে এনে পুড়িয়েছে, তারপর ওর গাড়িটাকে খুব ভালো করে ধুয়ে রিসর্টে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। স্যার। হ্যাঁ সচিন, এই দেখুন স্যার। এটা কি? এটা তো গলানো লোহার টুকরো মনে হচ্ছে। কিন্তু এটা কি হতে পারে স্যার? সচিন, এটা এখানে আছে মানে এর থেকে নিশ্চয়ই কোনো বড় প্রমাণ পাওয়া যাবে। কিছু না কিছু তো প্রমাণ পাবোই। দয়ের মুখটা তো একদম পুড়ে খাক হয়ে গেছিল, কিন্তু এর খুলিটা ঠিক আছে। এই জন্য আমি এই খুলিটার 4 দিক থেকে এক্সরে নিয়েছি, আর বাকি কাজ এই আমাদের বেচারা কম্পিউটার ভাই সাহেব করে দিয়েছে। এ বলে দিয়েছে যে এই লোকটি দেখতে কেমন ছিল। এই দেখো, বাঁচা গেল। এবার তো মায়ার পরিবারের মধ্যে কেউ নিশ্চয়ই ওকে চিনতে পারবে। আর যদি চিনতে না পারে তাহলে? না চিনতে পারলে তাহলে আমি তো ভেবেছিলাম যে কেস বুঝি এখানেই শেষ। গন্ডগোল হতেই পারে ফ্রেডি। যদি পরিবারের কেউ এই ব্যাপারটায় যুক্ত হয়ে থাকে আর সে জানতে পারে যে আমরা লাশটা পেয়ে গেছি, তাহলে হয়তো এই মায়ার জীবনও বিপন্ন হতে পারে। কিন্তু স্যার, এই লোকটা সম্বন্ধে তো জিজ্ঞাসাবাদ করতেই হবে, যে লোকটাকে আরো ঋত্বিকের মতন জামা কাপড় কেন পরেছিল। দেখো ভাই, আমি তোমাদের এইটুকু বলতে পারি যে এই লোকটির বয়স 35 থেকে 40 বছর ছিল। আর কিছু জানা গেল ডক্টর সালুক? হ্যাঁ দয়া, এই লোকটির হাতের কবজির মানে রিস্টের হাড় ভাঙা ছিল। এ দেখো, আর এতে প্লাস্টার লেগে আছে। প্লাস্টার লাগানো আছে? তার মানে হাতের হাড় খুব রিসেন্টলি ভেঙেছে। ঠিক বলেছো। তাহলে কোনো হসপিটালে গিয়ে নিশ্চয়ই ও প্লাস্টার করিয়েছে। এই হসপিটাল তো আমরা খুঁজে বের করতে পারি। হ্যাঁ স্যার, এই লোকটার মাথা থেকে যে গুলি পাওয়া গেছে সেটা এই গান থেকে চলেনি,
আর যে গলানো লোহার টুকরো আপনারা পেয়েছেন সেটা অ্যাকচুয়ালি একটা গান ছিল। আচ্ছা, মানে ওই যে 3টে গুলি চলেছিল ওই রুমটায়, সেটা ওই গান থেকেই চলেছিল যেটা মায়ার কাছে ছিল, যাতে সাইলেন্সার লাগানো ছিল। সেই জন্যই ও গুলি চালানোর শব্দ শুনতে পায়নি। আর যে গান দিয়ে খুনটা করা হয়েছে সেটাকে গলিয়ে ফেলা হয়েছে, যার শব্দ মায়া শুনেছিল। কিন্তু বন্দুককে গলানো কিন্তু অত সহজ নয়। ঠিক বলেছো ফ্রেডি, একটা গানকে গলিয়ে ফেলা অত সহজ কাজ নয়। অনেক হাই টেম্পারেচার চাই, প্রায় 1530 ডিগ্রি টেম্পারেচার চাই, তবেই একটা বন্দুকের লোহা গলানো সম্ভব। আর দয়া, এই কাজটা কোনো একজন কামার বা ওয়েল্ডারই করতে পারে। স্যার, একজন ওয়েল্ডার রিসর্টে গ্রিলের কাজ করছিল, হতে পারে এই কাজটা ওই করেছে। হ্যাঁ নিখিল, গুড, তুমি ঠিক বলছো তো? ঠিক আছে। কি হলো স্যার? অনুষ্কা যে পোশাকটা পরেছিল ঠিক সেই রকম পোশাক কোনো একটা লোক বানিয়েছিল। প্রথমে এই ওয়েল্ডারটাকে ধরতে হবে, ওর মুখটা খোলানো দরকার। হ্যাঁ স্যার, তুমি যাও। ঠিক আছে। আরে স্যার, আপনারা খুনিকে ধরতে পেরেছেন? না, এখনো জানতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি জানতে পারবো। স্যার, খুনির ধরা পড়াটা উচিত। একটা কথা বলো, এই তোমাদের ওয়েল্ডিং এর যে রড আছে না, এর থেকে কত টেম্পারেচার বাইরে বেরোয়? জানি না স্যার, কিন্তু স্যার এসব জিজ্ঞেস করছেন কেন? না, একটা লোককে গলাতে হবে। বন্দুক? হ্যাঁ। কেমন বন্দুক? আমি কোনো বন্দুকের ব্যাপারে জানি না। সচিন, একটু বলে দাও গান। হ্যাঁ, এরা বলছে যে রাতে খুনটা হয়েছিল সেই রাতে তুই কারুর গান গলিয়েছিলি। হ্যাঁ, করেছিলাম। কার গান ছিল ওটা? জানি না স্যার। স্যার, কেউ আসার আগে এখানে একে আমাদের কামালটা দেখিয়েই দিই। ঠিক বলেছো কাজল। এটা কি করছেন স্যার আপনি? আরে স্যার, গুলি লেগে যাবে, গুলি লেগে যাবে স্যার। স্যার, গুলি চালাবেন না স্যার। এটা কি কি ওই লোকটার মতন এও মরে যাবে স্যার। স্যার, গুলি লেগে যাবে স্যার। মরে গেছি, মরে গেছি, আমি মরে গেছি, আমি মরে গেছি। বুঝতে পারলে গুলি কিভাবে চলে? গুলি না চালাতেই কেমন ব্যথা লাগলো ভেবে দেখো, তার কিরকম যন্ত্রণা হয়েছিল যার গায়ে গুলি লেগেছিল। বার্থডে পার্টিতে এসেছিল স্যার, বেশি বয়স ছিল না ওর, ছোটখাটো একটা মেয়ে স্যার। কে হতে পারে সেই মহিলা? কে হতে পারে? স্যার, পার্টির পরে একটা লোক ওর সঙ্গে কথা বলছিল আর জিজ্ঞেস করছিল যে মায়াকে তুমি একা কেন ছেড়ে দিয়েছো। তুমি চিনতে পারবে তাকে? হ্যাঁ স্যার। স্যার, আপনারা এখানে আমার বাড়িতে? কেন, আমাদের এখানে আসা বারণ নাকি? না স্যার, সেরকম কোনো ব্যাপার না। আপনারা হঠাৎ করে চলে এলেন। স্যার, কিছু জানতে পেরেছেন ওই রাতে কার খুন হয়েছিল আর কে করেছিল? ঘাবড়িও না অনুষ্কা, আমরা এই কথাটা জানতে পেরেছি যে তোমার মতো পোশাক কে নিয়ে এসেছিল। কে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? আপনি প্লিজ নামটা বলুন। রিল্যাক্স, ঠিক জানতে পারবে তুমি। ও এখানেই থাকে, এই বাড়িতেই। আমার বাড়িতে? হ্যাঁ, আর ওর কি সাহস দেখো, এখানে এই বাড়িতে থেকেই ও মায়াকে পাগল প্রতিপন্ন করার চেষ্টা করছে, আর তুমি কিছু জানতে পারোনি। না না, এটা কি করে হবে? একে চেনেন? জ্ঞান? হ্যাঁ, জ্ঞান। হ্যাঁ, ইনি আমার স্বামী। এ তোমার স্বামী নাকি? হ্যাঁ, কেন? অনুষ্কা দেখো, ওই রাতে হোটেলে একেই খুন করা হয়েছে।
কিন্তু এ কথাটা তুমি কি করে জানতে না যে সে রাতে ওই বার্থডে পার্টিতে তোমার স্বামীও? এটা কি করে হতে পারে? ও তো ওখানে ছিলই না। ও তো এক সপ্তাহ আগে ইউএস গিয়েছিল। মানে ওই ইউএসএ তে যায়নি, আসলে ওই প্ল্যানের সঙ্গেই যুক্ত ছিল, কিন্তু ও ভাবতেও পারেনি যে এত কিছুর মধ্যে ও নিজেই মারা যাবে। জ্ঞানের বন্ধুদের অ্যাড্রেস বা টেলিফোন নাম্বার জানো কি তুমি? তাহলে আমাদের দাও সেগুলো। হ্যাঁ স্যার, আমি ওর খুনিকে খুঁজে পাওয়ার জন্য অবশ্যই সাহায্য করব। স্যার, দেখে খুব সৎ মনে হচ্ছিল। কেউ বলবেই না যে এরকম কাজ করতে পারে বলে। হ্যাঁ নিখিল, কিছু মানুষ দেখে যা মনে হয় আসলে তা হয় না। যদি ওয়েল্ডার আমাদের না বলতো যে মেয়েটা রিয়াই ছিল যে বন্দুক নিয়ে গেছিল ওর কাছে, তাহলে আমরা তো জানতেই পারতাম না ওর ব্যাপারে। রিয়া দেখছি কোনো একটা ডাক্তারের কাছে যেত না, আলাদা আলাদা ডাক্তারের কাছে গিয়ে আলাদা আলাদা ওষুধ লিখিয়ে নিয়ে আসতো। অনেকগুলো প্রেসক্রিপশন রাখা আছে এখানে, অনেক এদিক ওদিক আছে এই ওষুধগুলোর মধ্যে। স্যার, হতে পারে মায়াকে পাগল করার জন্য এরকম করছিল। কিন্তু রিয়া একজন নার্স এসব কেন করছে? নিশ্চয়ই কেউ একজন আছে যে রিয়াকে দিয়ে এইসব করাচ্ছে। স্যার। হ্যাঁ নিখিল, এই দেখুন। ওষুধের তো নাম লেখা নেই। স্যার, অনেকগুলো ইঞ্জেকশনও আছে দেখছি। হতে পারে ওষুধগুলো নকল। এই নার্সরা দেখছি মানুষকে বাঁচানোর কাজ কম করেছে, তাদের মারার দিকেই মন বেশি দিয়েছে। হ্যাঁ সচিন, রিয়ার মোবাইলের ব্যাপারে জানতে পারলে? লোকেশন কোথায় আছে ওটার? না, জানতে পারোনি এখনো? আচ্ছা, এটা জানতে পারলে কার সাথে বেশি কথা বলতো? হ্যাঁ হ্যাঁ, কি নামটা কি ওর? জ্ঞান? ঠিক আছে, এই জ্ঞানের ঠিকানাটা বের করো। নিখিল। স্যার। এই সব ওষুধ তুলে নাও। ওকে স্যার। এই ওষুধ আমাদের জন্য প্রমাণের কাজ করবে। সত্যি বলছো তো? তুমি কিছু জানো না যে জ্ঞান কেন হোটেলের রুমে ছিল? না স্যার, কিচ্ছু জানি না। জ্ঞান তো বলেছিল যে ও কোথাও 7 দিনের জন্য বাইরে যাচ্ছে ওর স্ত্রীর সঙ্গে, ভারতের বাইরে কোথাও। এই জ্ঞান তো তোমার বন্ধু ছিল। না স্যার। স্যার, যে হোটেলে জ্ঞান উঠেছিল তার ম্যানেজার এখনই আসছে। গুড। তার মানে ও সমস্ত প্ল্যান গোপন করে রেখেছিল, কাউকে কিছুই বলেনি আদৌ। তুমি হোটেলের ম্যানেজার তো? হ্যাঁ স্যার। স্যার, আমার নাম জয়রাম, আমি ট্রাইস্টার হোটেলের ম্যানেজার। বেশ, তাহলে তাড়াতাড়ি তুমি বলো জ্ঞানের ব্যাপারে কি জানো। এটা দেখুন স্যার, এটা ওই ট্যাক্সির বিল যে ট্যাক্সি হোটেলের ড্রাইভার জ্ঞানকে নিয়ে যেত। শক্তিনগর খাল? আপনি ড্রাইভারকে জিজ্ঞেস করেননি যে জ্ঞান ওখানে কি করতে যেত? করেছিলাম স্যার, কিন্তু ও কিছু জানে না। আচ্ছা, ওই জায়গাটা তো নিশ্চয়ই চেনে যেখানে ও জ্ঞানকে ছেড়েছিল। হ্যাঁ, সেটাও নিশ্চয়ই জানতে পারে। ব্যাস, তাহলে ওখানে গেলেই জানা যাবে আসল রহস্যটা কি। ফ্যাক্টরি তো বন্ধ পড়ে আছে, এখানে ও কি করছিল? আরে আপনারা কারা? এখানে কেন এসেছেন? আমরা সিআইডি থেকে আসছি, কিছু জিজ্ঞাসা করার আছে। আমি তো কোনো দোষ করিনি। আচ্ছা, আপনার পরিচয়? হর্ষবর্ধন, এই কারখানার মালিক। হর্ষবর্ধন বাবু, এই ছবিটা দেখুন। আপনি এই লোকটাকে চেনেন? এটা তো জ্ঞানের ছবি। ওর কি হয়েছে? ওকে খুন করা হয়েছে। খুন? কে করেছে স্যার? সেটাই জানার চেষ্টা আমরাও করছি সবাই। আচ্ছা, আপনি জ্ঞানকে কিভাবে চিনলেন? স্যার, ও আমার ভাইজি মায়ার হাজবেন্ড। কি? মায়ার স্বামী? আপনি ঠিক বলছেন তো? মায়ার স্বামী কিন্তু অন্য কেউ, আর সে জীবিত। দেখুন স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। ওই মায়ার হাজবেন্ড। ও আজকে আসবে বলেছিল সম্পত্তির কাগজপত্র নিতে। কোন সম্পত্তির কাগজপত্র? ওই যেটা মায়ার সম্পত্তি। আচ্ছা, তাহলে এইসব সম্পত্তির মামলা। হর্ষবর্ধন বাবু, আপনি আমাদের সঙ্গে বিউরো চলুন, সেখানে গেলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। অর্ণব, তুমি মায়ার হাজবেন্ড? তাহলে জ্ঞান কে? জ্ঞান?
কে জ্ঞান? মায়ার হাজবেন্ড। আরে মায়ার হাজবেন্ড আমি আর আপনি কোথাকার আঙ্কেল? আমি তো আজকের আগে আপনাকে কখনো দেখিনি। বন্ধ করো এসব তোমরা নাটক। কি হচ্ছে এগুলো? এসব সম্পত্তি পাওয়ার লোক সবাই টাকার পিছনে পড়ে আছে। মায়াকে জোর করে পাগল করা হয়েছে যাতে কেউ ওর স্বামী সেজে ওর সম্পত্তি নিয়ে নিতে পারে। নিজেরাই দেখো। এটা তো বৌদির উইল। এই সব গন্ডগোল শুধু এই কারণেই হচ্ছে, এই সম্পত্তির কারণেই এই সব কিছু। কি লেখা আছে এতে? কিন্তু স্যার মায়া এ ব্যাপারে আমাকে কখনোই কিছু বলেনি। আমাকে আমার উকিলই এসব বলেছে। আর হঠাৎ একদিন জ্ঞান কোথাও থেকে এলো আর আমাকে বলল যে মায়ার শরীর খুব খারাপ আর আমি ওর হাজবেন্ড। আর কেউ আছে মায়ার পরিবারে? মায়া আর ওর খুড়তুতো বোন মীনাক্ষী ছাড়া আর কেউ নেই ওদের পরিবারে। আর মীনাক্ষী বেশ কয়েক বছর আগে জলে ডুবে মারা গেছে। আর আমি ওদের দুঃসম্পর্কের কাকা। তো এই সব কিছু করে ফায়দা কার হওয়ার কথা ছিল? আর কার স্যার? মায়ার। মীনাক্ষী তো মারা গেছে। মীনাক্ষীর লাশ কি পাওয়া গেছে? সেটা আমি জানি না স্যার। হতে পারে মীনাক্ষী এখনো বেঁচে আছে আর ও সম্পত্তির জন্য এই সমস্ত করছে। কিন্তু স্যার কেউ তো মাঝখানে নিশ্চয়ই আছে যে মায়াকেও চেনে আর মীনাক্ষীকেও চেনে। হ্যাঁ, কেউ না কেউ তো নিশ্চয়ই আছে দয়া, যে এইসব ফন্দিগুলো এঁটেছে। স্যার এদের দুজনকে অ্যারেস্ট করে নি, এরাই বলে দেবে আমাদের। কিন্তু আমাদের কেন? স্যার স্যার আমরা কি করেছি? জ্ঞানকে খুন আর মায়াকে ড্রাগ দিয়ে তোমরা পাগল করে দিয়েছো। কার কথায় তোমরা এসব করেছো? সাহেব, মানুষ যদি স্বপ্নেও টাকা পয়সা দেখে না, তাহলেও তার মুখ থেকে লালা ঝরতে থাকে। লোভীরা আমার ভাইজি মায়াকে পাগল করে দিয়েছে। কিন্তু তার জন্য তো ওরা শাস্তিও পেয়েছে, তাই না? শাস্তি তো অবশ্যই পেয়েছে উকিল সাহেব। তার অর্থ তো এটা নয় যে মায়া ঠিক হয়ে যাবে। আপনি ঠিকই বলছেন স্যার, সেটা একটু মুশকিল আছে। এখন তো উকিল সাহেব এই বন্ধ কারখানাটাই আমার সম্পত্তির মধ্যে বেঁচে আছে। এটাকেও বিক্রি করে আমি সমস্ত টাকা ট্রাস্টে জমা করিয়ে দেব। ইউ আর রাইট স্যার। আপনার তো আর সেরকম কোনো আত্মীয়ও নেই যাকে এই সম্পত্তির ভাগ দিতে পারবেন। আছে, আমি হচ্ছে ওয়ারিশ। কে তুমি? আমি মীনাক্ষী, মায়ার বোন, যাকে আপনারা মৃত বলে ভেবেছিলেন। মীনাক্ষী? মীনাক্ষী, তুমি এখানে কি করে এলে? তুমি তো অনেক বছর আগে জলে ডুবে মারা গেছো। কাকা, এটা আমার মেডিকেল রিপোর্ট। এতদিন সামনে আসোনি কেন? আমার কথা কেউ বিশ্বাস করবে না, তাই আমার ভয় করতো। হ্যাঁ, তোমার তো ভয় ছিলই। আমরা তো এটাই জিজ্ঞেস করছি, এতদিন তুমি কোথায় লুকিয়েছিলে আর কেন? সিআইডি? হ্যাঁ, সিআইডি। তুমি ভেবেছিলে ঋত্বিক আর অর্ণব গ্রেফতার হয়েছে, কেস খতম। এবার তুমি সবার সামনে প্রকাশ্যে আসতে পারবে। এখানে আসার রাস্তা আমরাই তৈরি করেছি। অনুষ্কা দেবী, আই এম সরি, মীনাক্ষী দেবী। চেয়েছিলাম তুমি নিজে এসে বলো যে সমস্ত সম্পত্তির মালিক আমি নিজে। সিআইডি থেকে বেশি জোরে তুমি পালাতে পারবে না অনুষ্কা। আর এই বন্দুক থেকে বেরোনো গুলি, তার থেকে জোরে তুমি পালাতেই পারবে না। গুলি কতটা স্পিডে বেরোয় জানো তুমি? না। 1 সেকেন্ডে 900 কিলোমিটার। যখন এর স্পিডটাই জানো না, তাহলে পালালে কেন? আমি কোনোভাবে সম্পত্তি হারাতে চাইছিলাম না। সম্পত্তির কথা ভাবলেই আমার মাথা খারাপ হয়ে যেত। তোমার স্বামী জ্ঞান এতে জড়িত ছিল? না স্যার, ও তো শুধুমাত্র আমার নামেই স্বামী ছিল, ছিল তো আমার গোলাম। শুনলে নিজের স্বামী সম্বন্ধে কি বলছে? একটা সময় ছিল যখন মেয়েরা নিজের স্বামীকে ভগবান মনে করতো স্যার। আরে
তুমি তোমার স্বামীকে ঋত্বিকের জামা কাপড় পরিয়েছিলে আর তারপর ওকে গুলি করেছো। ও বেচারা বুঝতেও পারেনি যে মৃত্যু কখন এসে চলে গেল। অর্ধেক সম্পত্তি তো তুমি এমনিই পেয়ে যেতে, তাহলে ওই বেচারি মায়াকে পাগল বানানোর কি দরকার ছিল? আমার পুরো সম্পত্তি দরকার ছিল। অর্ধেক সম্পত্তিও তো কোটি টাকার ছিল। ছোটবেলায় আমার বাবা মা মারা গিয়েছিল, আমাকে সবাই ঘৃণা করত, সবাই মায়াকেই ভালোবাসতো, আর এইসব দেখে আমি শুধু কান্নাকাটি করতাম। তাই বলে তুমি মায়াকে পাগল বানিয়ে দেবে? তার উপর তুমি তোমার নিজের স্বামীকেও খুন করলে। এবার সারা জীবন জেলে পচে মরবে, ফাঁসির হুকুম হওয়ার আগে।